আধুনিক পদার্থবিজ্ঞান ইন্টারমিডিয়েটের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই অধ্যায় থেকে এইচএসসি পরীক্ষায় একটা সৃজনশীল মাস্টলি আসবে, দুইটা সৃজনশীল হতে পারে। তো এই অধ্যায়টাকে দুইটি ভাগে ভাগ করা যায়, টাইপ ওয়ান সেটা হলো আপেক্ষিক তত্ত্ব, আরেকটা হলো ফটো ইলেকট্রনিক ক্রিয়া। আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইন সাহেব এই জন্যই তো বিখ্যাত ছিল। তো চলো আপেক্ষিক তত্ত্ব অনুসারে আইনস্টাইন সাহেব কি বলছে সেটা হলো যে এই একটা কলম দিয়ে উদাহরণ দেই, একটা এই কলমটা যদি আলোর কাছাকাছি বেগে গতিশীল হয়, মানে আলোর কাছাকাছি বেগ কিন্তু ছোট ছোট বেগ না, এই যে বাস চলতেছে, বাইক চলতেছে, অথবা কি পৃথিবীতে সবচেয়ে স্পিডে চলে কি প্লেন চলতেছে, এই বেগগুলো কি নিউটন বলবিদ্যার সূত্র মেনে চলে। এগুলো আলোর কাছাকাছি বেগ না, আলোর কাছাকাছি বেগ অনেক স্পিডে চলতে হবে, এটা পৃথিবীতে সম্ভবই না, পৃথিবীর বাইরে চলতে হবে। তো আলোর কাছাকাছি বেগে কোনো বস্তু যদি গতিশীল হয়, তার দৈর্ঘ্যটা কি হয়, সংকুচিত হয়। তার দৈর্ঘ্যটা কি হয়, সংকুচিত হয়। দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন হয়, ঠিক আছে। তো এই দৈর্ঘ্য সংকোচনের সূত্রটা কি, L is equal to L naught root over 1 minus এর v by c whole square। এটা হলো দৈর্ঘ্য সংকোচনের ফর্মুলা, এটা হলো আইনস্টাইনের দৈর্ঘ্য সংকোচনের ফর্মুলা। এখানের মধ্যে কোনটা কি জিনিস, সেটা হলো L, এটা হলো কি সংকুচিত দৈর্ঘ্য, L নটটা কি, এটা হলো পৃথিবীতে দৈর্ঘ্য বা স্থির অবস্থায় দৈর্ঘ্য, ভটা হলো বেগ, সিটা হলো আলোর বেগ। আচ্ছা এখন আমি উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো এই কলমটার দৈর্ঘ্য হলো 1 মিটার, এটা যখন আলোর কাছাকাছি বেগে গতিশীল হবে, এটা সংকুচিত হয়ে এটা মনে করো 80 সেন্টিমিটার হয়ে গেল, তাহলে কি দৈর্ঘ্যটা সংকুচিত হয়েছে না? এটাই হলো দৈর্ঘ্য সংকোচনের ফর্মুলা। তো আইনস্টাইন আরেকটা জিনিস বলছে, সেটা তাই হলো যে কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, এই যে আলোর কাছাকাছি অবস্থায় গতিশীল থাকে, তখন তার ভরটা বৃদ্ধি পায়, তখন তার কি বৃদ্ধি পায়, ভর বৃদ্ধি পায়। তো ভর বৃদ্ধির সূত্র কি বলছে, m is equal to m naught root over 1 minus এর v by c whole square, 1 minus এর v by c whole square। তাহলে এটা হলো ভর বৃদ্ধির সূত্র। এটা কি ভর বৃদ্ধির সূত্র। ফর এক্সাম্পল এই ওজনটা, এই কলমটার ওজন যদি হয় 1 কেজি, এই যখন গতিশীল অবস্থায় থাকবে এর দৈর্ঘ্য সংকুচিত হবে কিন্তু ভরটা বৃদ্ধি পাবে, 1 কেজি জায়গায় হয়তো বা কি হয়ে যাবে, 1 কেজি 200 গ্রাম হয়ে যাবে। তো এটা ছিল ভর বৃদ্ধির সূত্র। আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো টাইপ থ্রি, যে কাল দীর্ঘায়ন। কি, কাল দীর্ঘায়ন। আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কাল দীর্ঘায়ন কিভাবে হয়, কাল দীর্ঘায়নের ব্যাপারটা আইনস্টাইন বলছে যে তুমি যদি আলোর কাছাকাছি বেগে গতিশীল থাকো, তখন তোমার কালটা দীর্ঘায়িত হবে। জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই বলি। ফর এক্সাম্পল তোমার বয়স হলো 18 বছর বয়স, ঠিক আছে, যে কোনো একজন ভিউয়ার যেই দেখতেছো, তোমার বয়স হলো কি 18 বছর বয়স। ধরো বলো তোমার আব্বুর বয়স হলো 48 বছর বয়স, ঠিক আছে, 48 বছর বয়স, ভালো কথা। এখন আঙ্কেল হইলো মহাকাশের উদ্দেশ্যে রওনা দিছে, মানে পৃথিবীর বাহিরে একটু রকেট দিয়ে ঘুরে আসবে। তো ভালো কথা, সে গতিশীল অবস্থায় আছে, তাহলে তার হাতে একটা ঘড়ি আছে, ঠিক না? তো তার হাতের ঘড়িতে একদিন অতিবাহিত হতে হতে তার সময়টা অনেক স্লো চলে, ধীরে চলে। সে যেহেতু গতিশীল, আইনস্টাইন বলছে গতিশীল অবস্থার সময়টা ধীরে চলে, এবং এটা সূত্র দিয়ে সে প্রমাণও করছে। তো সে তার সময়টা ধীরে চলে, কিন্তু পৃথিবীতে তো স্বাভাবিকভাবে চলে। তার একদিন অতিবাহিত হইতে হইতে পৃথিবীতে মনে করো 5 দিন অতিবাহিত হয়ে যায়, তার 1 বছর অতিবাহিত হইতে হতে পৃথিবীতে 5 বছর চলে যায়। ফর এক্সাম্পল সে 10 বছর পরে ফিরে আসলো, তার বয়স কত, 58। কিন্তু তার 10 বছর পৃথিবীতে কি 50 বছর অতিবাহিত হয়ে গেছে। তারপরে এসে দেখে তোমার বয়স ছিল 18, 50 বছর আইসা দেখে কি তোমার বয়স হয়ে গেছে 68, আর বাবার বয়স হয়ে গেছে কি 58। তাহলে কি পিতা পুত্রের চেয়ে ছোট হয়ে গেল। হ্যাঁ, অবাক লাগতেছে? হ্যাঁ এটা সম্ভব, এটা ম্যাথমেটিক্যালি এখন পর্যন্ত সূত্র দিয়ে সম্ভব। এই সূত্র দিয়ে বিজ্ঞানীরা চাচ্ছে টাইম মেশিন আবিষ্কার করবে, এখনো টাইম মেশিন আবিষ্কার হয় নাই। যদি কখনো হয়, বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে, তখন প্র্যাকটিক্যালিও কি হয়ে যাবে, তোমার এটা প্রমাণ হয়ে যাবে। তো কাল দীর্ঘায়নের সূত্রটা হলো টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস এর ভি বাই সি হোল স্কয়ার, ভি বাই সি হোল স্কয়ার। এটা হলো কাল দীর্ঘায়নের ফর্মুলা। তাহলে এইগুলোর মধ্যে এটার একটা পার্থক্য আছে, সেটা হলো একটু আগে এলটা ছিল কি সংকুচিত দৈর্ঘ্য, এমটা কি ছিল বৃদ্ধিকৃত দৈর্ঘ্য, এল নটটা কি ছিল পৃথিবীতে দৈর্ঘ্য বা স্থির দৈর্ঘ্য, এম নটটা কি ছিল পৃথিবীতে ভর বা স্থির ভর। কিন্তু এখানের মধ্যে একটু ব্যতিক্রম আছে, এখানের মধ্যে টি নটটাই হলো স্থির সময় বা পৃথিবীতে যে পর্যবেক্ষক আছে তার সময়, মিন্স এই যে এইটা। তাহলে টিটা হলো কি পৃথিবীতে সময়, কি সময়, পৃথিবীতে সময় বা স্থির সময়। আর এই টি নটটা হলো মহাকাশচারীর সময়, মহাকাশ মহাকাশচারী, হ্যাঁ, মহাকাশচারীর সময়, অথবা ওই যে গতিশীল সময়, অথবা কি গতিশীল সময়, ঠিক আছে।
সো এইখানের মধ্যে সূত্রের একটু পার্থক্য আছে, যে টি নটটা হইলো পৃথিবীতে আর টি নটটা হইলো মহাকাশচারীতে। এই ছিল আইনস্টাইনের এই তিনটা সূত্র দিয়েই তোমার একটা সৃজনশীল কমন পড়ে যায়। আরো দুইটা টাইপ আছে, ছোট দুইটা টাইপ, চলো খেয়াল করি। সেটা হলো টাইপ 4। তারপর আমরা একটা স্পেশাল ম্যাথ সলভ করব, একের মধ্যে সব হয়ে যাবে। টাইপ 4টা হলো কি, কোনো একটা আইনস্টাইন সেই কোন সূত্রের জন্য বিখ্যাত ছিল, কোনো একটা বস্তুর মোট শক্তির জন্য। টাইপ 4 কোনো একটা বস্তুর মোট শক্তি, যেমন মনে করে এই কলমটার মোট শক্তি কি, মোট শক্তি সেটা খুবই বিখ্যাত সূত্র, ই সমান সমান কি এমসি স্কয়ার, ই সমান সমান এমসি স্কয়ার। তাহলে এই বস্তুটাতে স্থির একটা শক্তি থাকবে, তাহলে স্থির শক্তি কি হবে, স্থির শক্তি হলো ই নট সমান সমান এম নট সি স্কয়ার, ই নট সমান সমান এম নট সি স্কয়ার। এটা হলো কি স্থির শক্তি, মোট শক্তি পাইলাম, স্থির শক্তি পাইলাম। এখন আসো গতি শক্তিটা বের করি। কি শক্তি, গতি শক্তি। তাহলে এই বস্তুটা যদি গতিশীল থাকে তাহলে তার গতি শক্তিও থাকবে। তো গতি শক্তি হলো যে তুমি এক কাজ করো, ইজি জিনিস, মোট শক্তি থেকে স্থির শক্তি বাদ দিয়ে দাও, তাহলে গতি শক্তি পেয়ে যাবা। এমসি স্কয়ার থেকে এম নট সি স্কয়ারটা বাদ দিয়ে দাও, তাহলে কি পেয়ে যাবা, গতি শক্তিটা পেয়ে যাবা। এটা কোন তথ্য অনুসারে, আপেক্ষিক তত্ত্বের শক্তি আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতি শক্তি। এটা অবশ্যই কি আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতি শক্তি। কিন্তু আরেকটা শক্তি আছে, আমরা এতদিন পড়ছি ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার, ওটা হলো কি নিউটনের বলবিদ্যা অনুসারে গতি শক্তি। তাহলে এটা হলো আপেক্ষিক, আপেক্ষিক তত্ত্ব অনুসারে, আপেক্ষিক তত্ত্ব অনুসারে। ওকে, অবশ্যই যদি বলে নিউটনের বলবিদ্যা অনুসারে, তখন কি হবে, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এই এম দ্বারা স্থির ভরটাই বোঝাচ্ছে, ভি হলো ভি স্কয়ার। এটা অবশ্যই কি নিউটনের বলবিদ্যা অনুসারে গতিশক্তি। অবশ্যই আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি, নিউটনের বলবিদ্যা অনুসারে গতিশক্তি এক হবে না, দুইটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, এই ছিল টাইপ 4। এরপরে আসো টাইপ 5, ঘনত্ব নিয়ে একটা কনসেপ্ট আছে। আচ্ছা, মুছে দিলাম। টাইপ 5 এর মধ্যে বলছে ঘনত্বের যে ব্যাপারটা, কোন একটা বস্তু যদি গতিশীল হয় তার ভর চেঞ্জ হয়, ভালো কথা। ভর চেঞ্জ হলে কি হবে, তার আয়তনও চেঞ্জ হবে। আয়তন চেঞ্জ হবে না, দৈর্ঘ্য যেহেতু চেঞ্জ হয় তাহলে আয়তনও চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। তাহলে ভরও চেঞ্জ হয়, আয়তনও চেঞ্জ হয়, ওই বস্তুর ঘনত্বও চেঞ্জ হবে। তাহলে গতিশীল বস্তুর কি হয়, ঘনত্বটা বৃদ্ধি পায়, এটাই বলছে আইনস্টাইন সাহেব। তো টাইপ 5 ঘনত্ব বৃদ্ধি, ঘনত্ব বৃদ্ধি। আচ্ছা, আমরা এই সূত্রটা একটু ছোট করে আমি তোমাকে প্রমাণ করে দিব, কারণ এখানে একটা বেসিক আছে। আমি সাধারণত সূত্রের প্রমাণ করি না, খুবই খারাপ মানুষ, কিন্তু আমি বেসিকটাতে যেটা দরকার সেটা দেখাই দিই। যেমন এখানে একটা বেসিক আছে, এই জন্য এটা দেখাবো। সো এখানের মধ্যে কি, ঘনত্ব বৃদ্ধি আমরা সূত্র জানি এম ইজুকাল টু, ঘনত্বের সূত্রটাই লিখি না, রো ইজুকাল টু আমরা কি জানি, এম ভি জানি। তাহলে এম ইজুকাল টু আমরা কি লিখতে পারি, ভি রো জানি। হ্যাঁ, এম ইজুকাল টু কি লিখতে পারি, ভি রো লিখতে পারি, খুব ভালো কথা। এম, এখন ভি এর জায়গায়, ভি এর জায়গায়, ভি মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু এখানে হলো যে প্রস্থ ইন্টু উচ্চতা, আর এটা হলো দৈর্ঘ্য ইন্টু রো। আচ্ছা, এখন এই জিনিসটাকে একটা জিনিস দেখো, এই যে এক্স, এটাকে এক্স ওয়াই দ্বারা ডিফাইন করলাম, এটাকে এল দ্বারা ডিফাইন করলাম, এটাকে রো দ্বারা ডিফাইন করলাম, সবকিছু ঠিক আছে। এখন আইনস্টাইন সাহেবের একটা কথা আছে, সেটা হলো তুমি যে এই যে মনে করো এই বস্তুটাকে আলোর কাছাকাছি বেগে গতিশীল করছো, এই যে গতিশীল করছো, এর কিন্তু দৈর্ঘ্য আছে, তাকে দৈর্ঘ্য বরাবর গতিশীল করছো, তার মানে দৈর্ঘ্যটা সংকুচিত হবে, এর প্রস্থ আর উচ্চতায় কোনো প্রকার চেঞ্জ আসবে না। এটাকে আলোর কাছাকাছি বেগে গতিশীল করছো, এর দৈর্ঘ্যটাই ছোট হয়ে আসবে, এর প্রস্থ এবং উচ্চতায় কোনো প্রকার চেঞ্জ আসবে না। তার মানে যেই অক্ষ বরাবর গতিশীল সেই অক্ষটাই শুধুমাত্র চেঞ্জ হবে। তার মানে এই বস্তুটাকে যদি দৈর্ঘ্য বরাবর চেঞ্জ করি, তাহলে গতিশীল ভর হবে এক্স ওয়াই এল ইন্টু রো, তার তাহলে স্থির ভর হবে, তার মানে কি প্রস্থ আর উচ্চতার কোনো চেঞ্জ নাই, এখানে হবে কি এল নট, আর কি হবে ঘনত্ব হবে কি রো নট। তাহলে আমরা কি পাইলাম, এটা হলো স্থির ভর আর এটা হলো কি গতিশীল ভর। এখন আমরা ভরের সূত্র বসাই দিই, এম ইকুয়াল টু আমরা কি জানি, এম নট রুট ওভার 1 মাইনাস এর ভি বাই সি হোল স্কয়ার। ওকে ফাইন, এখন মানটা বসায় দাও, মানটা বসায় দাও, কি আসে, এক্স ওয়াই এল রো, এম নটের জায়গায় বসায় দেই এক্স ওয়াই এল নট রো নট, ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস এর ভি বাই সি হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এই এক্স ওয়াই কাটাকাটি চলে যায় যায়। আচ্ছা, এই এল এর জায়গায় একটা সূত্র বসাইতে পারো, কি বসাইতে পারো, এল এর সূত্র এল নট রুট ওভার 1 মাইনাস এর ভি বাই সি হোল স্কয়ার ইন্টু রো। ওকে ফাইন, আর এখানে যেটা আছে এল নট রো নট রুট ওভার
1 মাইনাসের ভি বাই সি হোল স্কয়ার। ওকে, এখন দেখো এই এল নট কি কাটাকাটি চলে যায়, তাহলে আমরা মেইন সূত্রটা পেয়ে গেছি। এই যে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু রো নট, এটা যখন এখানে গুণ হবে রুট রুট গুণ হয়ে গেলে থাকবে 1 মাইনাসের ভি বাই সি হোল স্কয়ার। এই হলো তোমার গতিশীল ঘনত্ব, আর এটা ছিল তোমার আদি ঘনত্ব। এই পাঁচটা টাইপের মাধ্যমে আমাদের এই প্রথম অংশ শেষ হয়ে যাচ্ছে। এখন এই পাঁচটা টাইপের আমরা খুব গুরুত্বপূর্ণ একটা স্পেশাল উদ্দীপকের মাধ্যমে 20টা কোশ্চেন সলভ করব। অল খতম। স্পেশাল উদ্দীপকে কি বলছে? রহিম 25 বছর বয়সে 0.7 সি বেগে, তাহলে তার ভ্যালোসিটি কি ছিল? বেগ ছিল 0.7 সি, মানে সি হলো আলো বেগ। তার ভর কত? তার ভর হলো 500 কেজি। 500 কেজি ভরে, হ্যাঁ, তাহলে এটা কি পৃথিবীতে ভর ছিল না? তাহলে রো নট, ঠিক আছে। এবং দৈর্ঘ্য কত? 80 কেজি, 80 মিটার দৈর্ঘ্যের, এটা হলো কি পৃথিবীতে দৈর্ঘ্য, তাহলে এটা কি হবে? এল নট হবে, ঠিক আছে। ওকে ফাইন। এবং মহাকাশে রওনা দিল, এবং পৃথিবীতে তার ঘনত্ব দেওয়া আছে, পৃথিবী পৃষ্ঠে তার ঘনত্ব, তার মানে রো নটটা দেওয়া আছে 1.8 ইন্টু 10⁴, 1.8 ইন্টু 10⁴। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেনে চলে আসি, খুবই মজাদার একটা কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনে কি বলছে যে মহাকাশে গতিশীল নভোযানটির দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য, সংকুচিত দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু কি হবে? এল নট রুট ওভার 1 মাইনাসের ভি বাই সি হোল স্কয়ার। ক্যালকুলেট করো, এখানে তুমি এল নট এর মান জানো 80, রুট ওভার 1 মাইনাসের ভি এর মান কত জানো? 0.7 সি, 0.7 সি ডিভাইডেড বাই সি, পরে কি করো? স্কয়ার করে দাও, খেল খাতাম। সো এখান থেকে তুমি এল এর মানটা পেয়ে যাবা। এটা হলো তোমার গতিশীল দৈর্ঘ্য, অবশ্যই 80 মিটারের চেয়ে কম হবে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, মহাকাশে গতিশীল আপাত ভর, তাহলে মহাকাশে তার কি ভর বের করতে বলছে। মহাকাশে সে কি গতিশীল থাকবে না? গতিশীল অবস্থায় তার কি ভর বৃদ্ধি পাবে না? তাহলে এম ইজ ইকুয়াল টু কি হবে? এম নট রুট ওভার 1 মাইনাসের ভি বাই সি হোল স্কয়ার। এখানের মধ্যে এমটা হলো কত দিয়ে দিছে? এই যে 500 কেজি, ভিটাও 0.7 সি দেওয়া আছে। ক্যালকুলেট করে তুমি কি পেয়ে যাবা? আপাত ভরটা পেয়ে যাবা। 3 নম্বর কোশ্চেনটা, নভোযানটি ভর বেগ দ্বিগুণ করলে গতিশীল ভর দ্বিগুণ হবে কিনা। তো সেম কোশ্চেন, যে ভর দ্বিগুণ করছো, কি করছো না সরি বেগ দ্বিগুণ করছো, তাহলে এখানে ভি হয়ে গেছে কত? ভি হয়ে গেছে 2 ইন্টু 0.7 সি। সো এটাই বসাবা এখন, তাহলে এখন দেখবা ভর কি দ্বিগুণ হয়েছে কিনা। এম নট 1 মাইনাসের ভি বাই সি, ভি এর জায়গায় কি হবে? ওই যে 0.2 ইন্টু 0.7 সি ডিভাইডেড বাই সি, পুরোটার উপরে কি থাকতেছে? হোল স্কয়ার। এটা কাটাকাটি চলে গেল, এখানে একটা রুট তো আছেই। ওকে, তো ক্যালকুলেট করে দেখবো এম এর মান 1000 এর মানে 500 দ্বিগুণ 1000 হয়েছে কিনা। যদি হয় তাহলে তো হলো, আর না হলে তো নাই। 4 নম্বর কোশ্চেনটা, নভোযানটি কত বেগে চললে নভোযানের দৈর্ঘ্য বর্তমান দৈর্ঘ্যের 1/3 হবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মজার একটা কোশ্চেন। কি বলছে যে 4 নম্বর ম্যাথ, যে তার দৈর্ঘ্য বর্তমান দৈর্ঘ্যের 1/3 হবে। এখন দৈর্ঘ্যর সূত্র কি? এল ইজ ইকুয়াল টু এল নট 1 মাইনাসের ভি বাই সি হোল স্কয়ার। এখন দেখো, তুমি কি এল এর মান জানো না? এল নট বাই 3, এই যে বলে দিছে সংকুচিত মানে গতিশীল দৈর্ঘ্য বর্তমান দৈর্ঘ্যের 1/3। তো এখান থেকে ক্যালকুলেট করে আমরা কি করব? সির ভির মানটা বের করে ফেলবো, শেষ। এটা কাটাকাটি গেল, স্কয়ার এই পাশে চলে আসলে 1/3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাসের ভি বাই সি হোল স্কয়ার। এই তো এখান থেকে ভির মানটা ক্যালকুলেট করে বের করে ফেলবো, এত বেগে চলতে হবে। 5 নম্বর কোশ্চেনটা খেয়াল করি, ভ্রমণ শেষে রহিম পৃথিবীর হিসাবে 45 বছর পরে ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে আর পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী তার বয়স একই হবে কিনা। পৃথিবী হিসাবে সে 45 বছর পরে ফিরে আসছে। আচ্ছা, খুব মজার কোশ্চেন, যে টি এর সূত্রটা, টি সূত্রটা আমরা কি শিখছি? টি নট রুট ওভার 1 মাইনাসের ভি বাই সি হোল স্কয়ার। এখন বলছে কি, এই যে এটাকে আমরা শিখছিলাম পৃথিবীতে সময়, তাই না? তাহলে এখানে বলছে যে পৃথিবীর হিসাবে কত বছর বয়স? 45 বছর বয়স। 45 বছর পরে ফিরে আসছে, বয়স না, 45 বছর পরে ফিরে আসছে। কিন্তু সে কি আসলে 45 বছর পরে ফিরে আসছে? তার ঘড়িতে সময় কি ধীরে চলছে। সে তো পৃথিবীতে 45 বছর চলে গেছে, কিন্তু তার ওইখানে তো হয়তো বা 15 বছর গেছে।
তার ওইখানে হয়তো বা 15 না আরো কমও গেছে, যেটাই হোক তার বেগের উপরে ডিপেন্ড করে। মনে করো তার ওইখানে 10 বছর চাইতে চাইতে পৃথিবীতে কি হয়েছে 45 বছর চলে গেছে, তাহলে এখন আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার যে বয়সটা হবে সেটা হবে টি নট। তো আমরা টি নট ইজ ইকুয়াল টু তাহলে কি করতে পারি, টি ইন্টু রুট ওভার 1 এর v/c হোল স্কয়ার। এখানে টি কোনটা, পৃথিবী থেকে হিসাবকৃত সময় 45 বছর বয়স, 45 রুট ওভার 1 এর c হলো ওই যে 0.7c ডিভাইডেড বাই c পুরোটার উপরে হোল স্কয়ার, সি সি কাটলাম, ক্যালকুলেট করে যে টি নটটা পাবো ফর এক্সাম্পল যতই আসছে, মনে করো 12 ইয়ার্স আসছে, ঠিক আছে। তাহলে রহিমের বয়স কি হবে আপেক্ষিক তত্ত্ব অনুসারে, আপেক্ষিক তত্ত্ব আপেক্ষিক তত্ত্ব অনুসারে বয়স কি হবে, বয়স সেটা হলো এই যে মনে করো এখানে যা আসছে এটা ক্যালকুলেট করে দেখবা কত আসছে, সেটা 12 যদি ধরি, 12 প্লাস আগের বয়স ছিল কত 25, তাহলে আলটিমেটলি তার বয়স কত হচ্ছে 27। তাহলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স হলো 27, বাট পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী তার বয়স হলো 45 প্লাস 25, তাহলে কত হচ্ছে 70। পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী তার বয়স হলো 70, বাট আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী তার বয়স হলো 27। সো ওটা কখনোই মিলবে না, কারণ তার বয়স অনেক কমে যাবে, কারণ কি সে গতিশীল ছিল। এই হলো 5 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, তো এরপরে আসো যে 6, রহিম তার যমজ ভাই করিমের 50তম জন্মদিনে পৃথিবীতে ফিরে আসলে রহিমের কততম জন্মদিন হবে। আচ্ছা দেখো, যমজ ভাইয়ের জন্ম 50তম জন্মদিন, যমজ ভাই তারা রওনা দিছিল কত 25 বছর বয়সে না, তাহলে তার 50তম জন্মদিন, তাহলে করিমের 50তম জন্মদিন মানে করিম হিসাব করছে তার যমজ ভাই ফিরে আসছে কত 25 বছর বয়সে, কারণ 50 থেকে 25 বাদ দিয়ে হতে হবে, তাহলে আর অবশিষ্ট 25 বছর পরে তার রহিম তার যমজ ভাই ফিরে আসছে, তাইলে পৃথিবী থেকে হিসাবকৃত বয়স কত 25। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি সূত্র হলো তোমার টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার 1 এর v/c হোল স্কয়ার। এখন তুমি খেয়াল করো পৃথিবী থেকে যেটা করিম হিসাব করছে আমার 50তম জন্মদিনে ফিরে আসছে, তার মানে গেছে তো 25 বছর বয়সে, ফিরে আসছে কত 25 বছর পরে ফিরে আসছে, তাহলে টি নট ইজ ইকুয়াল টু কি হবে, টি রুট ওভার 1 এর v/c হোল স্কয়ার। ক্যালকুলেট করে দেখো এত বছর পরে কি আসছে, রহিম ফিরে আসছে। আর তাহলে রহিমের বয়স কত হবে, রহিমের বয়স হবে এই যে বক্সে যে অ্যান্সারটা আসছে প্লাস আগের বয়স ছিল 25, ক্যালকুলেট করে যা আসে তা হলো রহিমের জন্মদিন এততম জন্মদিন, রহিমের এততম জন্মদিন, আর করিমের তো 50তম জন্মদিন। ঠিক আছে। তারপরে কি বলছে যে রহিম তার 50তম জন্মদিন পৃথিবীতে পালন করতে চাইলে সে কত বেগে গতিশীল হতে হবে। এখানে আরেকটা কোশ্চেন আছে যে পৃথিবীতে তাকে 70 বছরের একটি বৃদ্ধা দেখলো, পৃথিবীতে মানুষ তাকে 70 বছরের একজন বৃদ্ধ হিসাবে পেল। একটু এখানে আরেকটা জিনিস অ্যাড আছে যে করিম তার 50তম জন্মদিন, রহিম তার 50তম জন্মদিন পৃথিবীতে পালন করতে চায়, মানে চাচ্ছে রহিম পৃথিবীতে ফিরে আসতে চাচ্ছে তার 50তম জন্মদিনে, কিন্তু পৃথিবীতে আসার পরে ইয়াতে পৃথিবীর মানুষ তাকে 70 বছরের একটি বৃদ্ধ মনে করলো, কিন্তু সে 70 বছরের বৃদ্ধ হয় নাই, কিন্তু পৃথিবী থেকে হিসাবকৃত বয়স যে তার 70 হয়ে গেছে। ঠিক আছে। তো এটা মানে কি, এটা মানে হলো একটু খেয়াল করো, সে গেছে কত বছর বয়সে 25 বছর বয়সে, পৃথিবী থেকে ভাবতেছে তার বয়স কত হয়ে গেছে 70, তাহলে পৃথিবী থেকে ক্যালকুলেট কৃত বয়স হইলো কত 45, তাই না, 45। পৃথিবীর হিসাবে সে 45 বছর পরে ফিরে আসছে, পৃথিবীর হিসাবে সে 45 বছর পরে ফিরে আসছে। অ্যাকচুয়ালি সে ফিরে আসছে কত বছর বয়স পরে, মানে সে তো মানে তার হিসাবে রহিমের হিসাবে সে ফিরে আসছে কত 25 বছর পরে, কারণ 25 আরো 25 তাহলে না 50 হয়। রহিমের হিসাবে ফিরে আসছি আমি 25 বছর পরে, মানে আমার হিসাবে রহিম ফিরে আসছি আমি 25 বছর পরে, কিন্তু পৃথিবীর হিসাবে সে ফিরে আসছে 45 বছর পরে, কারণ পৃথিবীর মানুষ তাকে 70 বছরের বৃদ্ধ মনে করলো। তাহলে এখানে আমরা টিও পাইলাম, টি নটও পাইলাম, তাহলে এখন আমাদের এই সূত্র থেকে বের করতে হবে কি, দেখো টিও পাইছি টি নটও পাইছি, বের করতে হবে কত বেগে চললে আমি 25 বছর পরে ফিরে আসতে পারবো। এটাই তো চাইছে, কত বেগে চললে আমি 50তম জন্মদিন পালন করতে পারবো, তার মানে আমার 25 বছর পরেই ফিরে আসতে হবে। তাহলে এখন আমাদের বেগটা লাগবে, তো বেগটা লিখতে হলে কি করতে হবে, রুট ওভার 1 এর v/c হোল স্কয়ার, এখানে হবে কি টি নট বাই টি, টি নট বাই টি। তো এখান থেকে এটাকে ওই পাশে পাঠিয়ে দিব, 1 এর v/c হোল স্কয়ার ইকুয়াল টু টি নট বাই টি
হোল স্কয়ার ক্যালকুলেট করে এখান থেকে বি এর মানটা বের করব। এত বেগে চললে সে 50তম জন্মদিন পৃথিবীতে পালন করতে পারবে। 8 নাম্বার কোশ্চেন, রহিম মহাকাশে ভ্রমণে যাওয়ার সময় তার যমজ ভাই করিমকে বলল, তার যমজ ভাই করিমকে কি বলছে, যে যখন তোমার বয়স 60 হবে তখন আমি 40 বছরে কম বয়সে পৃথিবীতে ফিরে আসবো। রহিমের বক্তব্য সঠিক কিনা? রহিমের বক্তব্য সঠিক কিনা? আচ্ছা, করিমকে বলছে তোমার 60 বছর বয়স হবে, তাহলে সে রওনা দিছিল কত বছর বয়সে? 25 বছর বয়সে। তার বয়স হয়ে গেছে কত? 60। তাহলে তারা ফিরে মানে পৃথিবী থেকে হিসাবকৃত সময় কত হবে? ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হলো 35। তার মানে পৃথিবী থেকে হিসাবকৃত সময় 35 বছর পরে আমি পৃথিবীতে ফিরে আসব। করিমের যখন করিম হিসাব করছে 35 বছর পরে কে ফিরে আসবে? রহিম ফিরে আসবে। যে রহিমের বক্তব্য সঠিক কিনা? রহিমের বক্তব্য হলো তোমার বয়স যখন 60 হবে, তোমার বয়স যখন 60 হবে, 60 থেকে 25 বাদ দিতে হবে, কারণ 25 বছর বয়সে রওনা দিছে। তার মানে তুমি যখন পৃথিবীতে হিসাব করবা 35 বছর পরে আমি ফিরে আসছি, তখন আমার বয়স 40-এর চেয়ে কম হবে। 40-এর চেয়ে কম হবে, এটা কিভাবে বের করব? তার মানে এখন রহিমের নিজের সময়টা বের করবা, টি নটটা বের করবা। টি নট ইকুয়াল টু কি হবে? টি রুট ওভার 1 মাইনাস এর ভি বাই সি হোল স্কয়ার। এখানে এই টিটা কত? এই টিটা হলো এই 45 বছর বয়স। তারপরে হিসাব করে দেখবা এখানে কত আসছে। এখানে মনে করো আসছে কত? মনে করো 10 বছর বয়স আসছে, বা হোয়াটএভার 10, 12, 15, আচ্ছা ধরো 15 বছর বয়স আসছে। এটা হলো কি পৃথিবী থেকে 15, এটা ক্যালকুলেট করে দেখো কত আসছে, 12 বা 15 যে কিছু একটা আসবে। এটা হইলো রহিমের মতে আমি এত বছর পরে ফিরে আসছি, মানে রহিমের নিজের সময়, তার হাতের ঘড়িতে সময়, তার গতিশীল সময়টা, প্লাস তার আগের বয়স কত ছিল? 25 বছর বয়সে রওনা দিতে। এটা তো আর ফিক্সড, এটা তো আর চেঞ্জ হওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে এখানে কত হচ্ছে? এখানে আসতেছে 37। তার মানে যদি 40-এর চেয়ে কম হয়, 40-এর চেয়ে কম হয় তাহলে তার বক্তব্য সঠিক। আর যদি 40-এর চেয়ে বেশি হয়, মানে এটার অ্যান্সার যদি অন্য কিছু আসে বেশি হয়, তাহলে রহিমের বক্তব্য সঠিক না। এইভাবেই ম্যাথটা করতে হবে। তো এখানের মধ্যে ট্রিক্স কি ছিল? বলছে যে তোমার বয়স যখন 60 হবে, 60 থেকে 25 বাদ দিতে হবে, তার মানে পৃথিবী থেকে হিসাবকৃত বয়স 35। আর আমার বয়স 40-এর কম হবে, এটা তো পরের কথা। 40-এর কম হবে, আমি তো বের করে দেখবো আমার বয়স কত হবে, ঠিক না? আর রনা তো দিছিল ওই যে ভি এর মান কত, একটা ফিক্সড ওয়েতে রনা দিছে 0.7 সি বেগে। তাহলে 0.7 সি বেগে সে রওনা দিয়ে সে যে ফিরে আসবে 35 বছরে, মানে 0.7 সি বেগে যে সে চলতেছে, পৃথিবী থেকে কাউন্ট করছে 35 বছর হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তার বয়সটা কত হয়েছে, অ্যাকচুয়ালি তার সময়টা কত গেছে, ওইটা বের করবো প্লাস 25। তো যেটা আসবে সেটা যদি 40-এর চেয়ে কম হয় তাহলে বক্তব্য সঠিক, আদারওয়াইজ সঠিক না। 9 নম্বর কোশ্চেনটা কি বলছে? রহিমের গড় আয়ু কত? 100 বছর। রহিমের গড় আয়ু কত? 100 বছর, তাই না? 200 আলোকবর্ষ দূরে একটি উপগ্রহে জীবিত পৌঁছাতে পারবে কিনা? 1 আলোকবর্ষ হলো এত। দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড। আর 1 আলোকবর্ষ মানে 1 বছরে আলো যত দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় 1 আলোকবর্ষ, মানে অনেক বেশি দূরে। তো 250 আলোকবর্ষে রহিম যাইতে চাচ্ছে, তার গড় আয়ু হলো 100 বছর। আচ্ছা, তো এখানে সূত্রটা কি হবে দেখো, যে 9 নাম্বার আমরা কি জানি? s সমান সমান vt। v হইলো সে 0.7 সি বেগে রওনা দিছে, s হলো তার অতিক্রান্ত দূরত্ব, সেটা হইলো কি? তাহলে আমরা t টা বের করব। t হইলো পৃথিবী থেকে হিসাবকৃত সময়টা। তাহলে তোমার s বাই v, s হইলো তোমার 250 আলোকবর্ষ, 250, আর দূরত্ব হইলো এই যে 250 এক ইন্টু এক আলোকবর্ষের দূরত্ব কত হয়? 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15, ঠিক আছে, ডিভাইডেড বাই ভি হলো কত? 0.7 ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে। এই যে সময়টা আসবে এটা হবে পৃথিবী থেকে হিসাবকৃত সময়। কিন্তু পৃথিবী থেকে হিসাবকৃত সময় হলে তো হবে না, সে তো গতিশীল, তার নিজের সময় লাগবে, সে তো নিজে, তার নিজের হাতে সময়টা লাগবে, তার নিজের সময়টা লাগবে, কারণ গতিশীল সময়টা দীর্ঘায়িত হয়ে গেছে। তাহলে সে তো বাঁচে 100 বছর, তার মানে গতিশীল অবস্থায় সে 100 বছর বাঁচবে। তো এই গতিশীল অবস্থায় আমাকে কি করতে হবে? তার সময়টা বের করতে হবে। তো যেহেতু তার গড় আয়ু 100 বছর, তো গতিশীল অবস্থায় মানে ওইখানে পৌঁছাইতে পৌঁছাইতে কত সময় লাগে ওটাই বের করতে হবে। সো টি পাইছি, তাহলে এখন আমাদের সূত্র কি? টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস এর ভি বাই সি হোল স্কয়ার। সেখান থেকে টি নটটা বের করব। তো টি নটটা আসবে টি নট ইজ ইকুয়াল টু এই যে টি যেটা পাইছো ইনটু রুট ওভার
ওয়ান মাইনাসের ভি বাই সি হোল স্কোয়ার, ওয়ান মাইনাসের ভি বাই সি হোল স্কোয়ার। এখন এখানে যে সময়টা পাইছো, এই যে অ্যান্সারটা পাইছো, এখানের মধ্যে টি হলে এটা বসাবা, ঠিক আছে, এই টিটা বসাবা, এখানে যে অ্যান্সার ভি হলো 0.7 সি, সব বসানোর পর যে অ্যান্সারটা পাইছো এটা কিন্তু সেকেন্ড এককে পাইছো, কারণ এটাও পাইছো কি সেকেন্ড এককে, কারণ কি এই যে মিটার, এটা হলো মিটার পার সেকেন্ড, সেকেন্ড এককে পাইছো। এখন তো তোমাকে কিসে নিতে হবে, বছরে নিতে হবে। তো বছরে নিতে হলে কি করতে হবে, সেকেন্ডে আগে 3600 দ্বারা ভাগ করলে সেটা ঘন্টায় চলে যায়, তারপরে 24 দ্বারা ভাগ করলে দিনে যায়, তারপর 365 দ্বারা ভাগ করলে সে বছরে চলে যায়। তার মানে এই পুরো সংখ্যাটা দিয়ে তোমাকে ভাগ করতে হবে। স্বাভাবিক, এই যে একটা সেকেন্ড আসছে, 3600 দ্বারা ভাগ করো, এটা ঘন্টায় গেছে, 24 দ্বারা ভাগ করলে দিনে গেছে, আর 365 দ্বারা ভাগ করলে বছরে গেছে। তাহলে এই যে অ্যান্সারটা আসবে এটা হলো এত ইয়ার। এই ইয়ারটা যদি 100-র চেয়ে বেশি হয় তাহলে তো সে মৃত অবস্থায় ওই গ্রহে যেয়ে পৌঁছাবে, আর এই যে সময়টা এটা যদি 100-র চেয়ে কম হয় তাহলে জীবিত অবস্থায় পৌঁছাবে। এখন ফর এক্সাম্পল এটা হলো 120 ইয়ার হয়েছে, 120 ইয়ার সে বাঁচে হইলো কত 100 বছর, তাহলে তো সে মৃত অবস্থায় ওই গ্রহে পৌঁছাবে। আর যদি এটা হয় তোমার মনে করো 90 ইয়ার্স, তাহলে ওই গ্রহে সে জীবিত অবস্থায় পৌঁছাবে। এখন তুমি ক্যালকুলেট করে দেখো এটার অ্যান্সার কি আসে। 10 নম্বর কোশ্চেনে বলছে রহিম নভোযানে করে তোমার পাশ দিয়ে এত বেগে এত বেগে গেল, তোমার ঘড়িতে যখন 20 সেকেন্ড, রহিমের ঘড়িতে অতিবাহিত সময় কম না বেশি। দেখো তুমি কি ছিলা, স্থির ছিলা না, তাহলে তোমার ঘড়িতে সময় কত, কত সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে রহিমের ঘড়িতে সময় বের করতে বলছে, বেগও তো দিয়ে দিছে, তাহলে সূত্র তো একটাই, টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার 1 - এর ভি বাই সি হোল স্কয়ার। তো তুমি বের করবা কি, টি নটটা বের করবা, শেষ। আচ্ছা, 11 নম্বর, প্রস্থ এবং বেদ আপেক্ষিক তত্ত্বের বিবেচনায় না এনে রকেটের ঘনত্বের পরিবর্তন নির্ণয় করো। রকেটের ঘনত্বের সূত্র আমরা জানি না, রো ইজ ইকুয়াল টু কি হবে, রো নট রুট ওভার 1 - এর ভি বাই সি হোল স্কয়ার। এখানে পৃথিবীর ঘনত্ব, পৃথিবীতে ঘনত্ব তো দেওয়াই আছে, এখন জাস্ট গতিশীল ঘনত্ব বের করতে হবে। আচ্ছা, ঘনত্বতে রুট নাই, ঠিক আছে, ঘনত্বতে রুট নাই, তো গতিশীল ঘনত্বটা বের করে ফেলবা, পরিবর্তন যা আসে তা দেখাই দিবা, শেষ। এটা ছিল 11। তারপর 12তে কি বলছে, রহিম একটি কাল্পনিক গ্রহকে 0.7 সি বেগে ব্যাস বরাবর পর্যবেক্ষণ করলো, গ্রহটির স্থির ভর দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, রহিমের নিকট ঘনত্বের পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, এখানে তো ডাইরেক্ট ঘনত্ব দিয়ে দিছিল ওই যে প্রশ্নের মধ্যে, বাট এরপরের কোশ্চেনটায় ঘনত্ব দেওয়া নাই, তো ঘনত্ব বের করে নিতে পারি আমরা। কিভাবে পারি একটু খেয়াল করো, যে যেহেতু ভর দেওয়া আছে তাহলে ঘনত্ব বের করা যায়, কারণ রো ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এম ভি জানি। যেহেতু একটা গ্রহ তাহলে এটা কি স্থির ভর, স্থির ঘনত্ব, স্থির ভর। তাহলে যেহেতু এটা কি একটা গ্রহ, এটা একটা গোলক হবে, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এখান থেকে তোমরা কি বের করে ফেলবা, স্থির ভর ইউজ করবা। এখানে ব্যাস দেওয়া আছে, কত দেওয়া আছে, এই দেখো ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধটা বের করে নিবা, স্থির ঘনত্ব পেয়ে যাবা, স্থির ঘনত্ব বের করে যাওয়ার পর গতিশীল ঘনত্ব এই সূত্র দিয়ে বের করে ফেলবা, শেষ, খেল খতম, ঠিক আছে। তারপর কি বলছে 13 নম্বর, একটি ফুটবল মাঠের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, রহিম নভোযানে চড়ে মাঠটিকে দৈর্ঘ্য বরাবর গতিশীল অতিক্রম করলো, রহিমের নির্ণয়কৃত মাঠের ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান হবে না। ঠিক, সঠিক, এই অঙ্কটা একবার বুয়েটে আসছিল, বোর্ডেও এখন আসছে। সো এটা একটা বোর্ড কোশ্চেন, আমি অ্যানালাইসিস করে দিছি। দেখো, সে ফুটবল মাঠের উপর দিয়ে চলে গেছে, তো সে তো ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর গেছে, তাহলে দৈর্ঘ্যটা কি সে সংকুচিত হয়ে যাবে, তাহলে সে দৈর্ঘ্যটা ভুল মাপবে, মানে সংকুচিত দৈর্ঘ্য মাপবে, বাট প্রস্থের কোনো চেঞ্জ হবে না। তাহলে স্থির ক্ষেত্রফল যখন, মানে মাঠটার ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল বের করতে বলবে, স্থির অবস্থায় থাকবে, তখন কি হবে সেটা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। জাস্ট এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 400 আর প্রস্থ দেওয়া আছে 200, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যখন সে গতিশীল, গতিশীল অবস্থায় সে যখন মানে ক্ষেত্রফল নির্ণয় করবে, তখন তো অবশ্যই সে কি সংকুচিত দৈর্ঘ্যটা পরিমাপ করবে। সংকুচিত দৈর্ঘ্যটা এল ইজ ইকুয়াল টু কি হবে, এল নট রুট ওভার 1 - বি বাই সি হোল স্কয়ার। এখানে মধ্যে এল নটটা হলো কত, এই যে 400, ক্যালকুলেট করো, ভি বাই সি হোল স্কয়ার ক্যালকুলেট করে এখানে এলটা পেয়ে যাবা। পেয়ে পাওয়ার পর গতিশীল অবস্থায় ক্ষেত্রফল যখন এরিয়া বের করবা, তখন কি হবে, এই এল ইন্টু প্রস্থের তো কোনো চেঞ্জ নাই, ইন্টু 200, তাহলে কি হবে, এটা হবে স্থির অবস্থায় ক্ষেত্রফল, আর এটা হবে গতিশীল অবস্থায় ক্ষেত্রফল। এই ছিল আমাদের 13টা কোশ্চেনের সমাধান।
15 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনে কি বলছে? 14 নম্বর কোশ্চেন যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশীল নবযানের গতিশক্তি নিউটনের বলবিদ্যা অনুসারে গতিশক্তি সমান হবে কিনা। স্বাভাবিক, আমি বলে দিছি সূত্রতে আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি E সমান সমান mc স্কয়ার মাইনাস এর m নট c স্কয়ার। এখন m এর জায়গায় কি হবে? m এর জায়গায় আমরা লিখতে পারি না m নট রুট ওভার 1 মাইনাস এর v বাই c হোল স্কয়ার লিখতে পারি, আর এটা হলো কি c স্কয়ার মাইনাস এর m নট c স্কয়ার। এই তো খেল খতম, এই তো খেল খতম। কিসের খেল খতম? এটা হইলো গতিশীল অবস্থা আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি। আর নিউটনের বলবিদ্যা অনুসারে গতিশক্তি E সমান সমান হাফ m, m তো ওই যে তার 500 কেজি ভর এবং v স্কয়ার, এই সূত্রটা ইউজ হবে। v এর জায়গায় কোনটা ইউজ হবে? v এর জায়গায় হবে ওই যে 0.7, c এর মান কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, এই পুরোটার উপরে হোল স্কয়ার। তারপরে এখানে যে অ্যানসারটা আসবে, এখানে যে অ্যানসারটা আসবে ফুল ডিফারেন্স আসবে, কারণ এটা আপেক্ষিক তত্ত্বের সূত্র আর এটা হলো কি নিউটনের বলবিদ্যা অনুসারে সূত্র, দুটোটা ডিফারেন্ট হবে। 15 নম্বর কোশ্চেন কি বলছে? রহিমের ভর 80 কেজি হলে চলন্ত গতিশক্তি আর মোট শক্তি কত হবে? আচ্ছা, চলন্ত গতিশক্তি তো কি চাইছে? গতিশক্তি মানে ই কে ইকুয়াল টু কি হবে? এম সি স্কয়ার থেকে এম নট সি স্কয়ার, মানে এই যে হুবাহু এটা, হুবাহু এইটা। আর চলন্ত গতিশক্তি আর মোট শক্তি কি হবে? মোট শক্তি তো ই সমান সমান এম সি স্কয়ার। এই এমটা তো বের করে নিবা। এমটা এম ইকুয়াল টু কি জানি আমরা? এম ইকুয়াল টু জানি এম নট রুট ওভার 1 মাইনাস এ ভি বাই সি হোল স্কয়ার, আর এখানে সি স্কয়ার তো আছে। এই হলো তোমার মোট শক্তি আর এটা হলো তোমার চলন্ত শক্তি। এই 15টা কোশ্চেনের মাধ্যমে আমাদের এই পার্ট 1 এর মানে আপেক্ষিক তত্ত্বের যে সৃজনশীলটা আসবে, এই 15টা কোশ্চেনের বাইরে আর কিচ্ছু আসবে না। আমি সবগুলা কোশ্চেন অ্যানালাইসিস করে এই 15টা কোশ্চেন দিছি। তো আজকের মতো এই পার্ট শেষ, এখন আমরা পার্ট 2 তে চলে যাব। আধুনিক পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অংশ ফটো ইলেকট্রনিক ক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ অংশ। কনসেপ্টটা ক্লিয়ার করি, তখন ম্যাথগুলো করতে খুব বেশি ইজি লাগবে। আচ্ছা, ফটো ইলেকট্রনিক ক্রিয়া কিভাবে ঘটে থাকে একটু খেয়াল করি। মনে করে এটা একটা ধাতব পাত, এটা কি একটা ধাতব পাত। আচ্ছা, তো ধাতব পাতের মধ্যে কি হবে? বাহির থেকে একটা ফোটন এসে পড়বে, একটা কি আসবে? ফোটন এসে আপতিত হবে। ফোটন অবশ্যই কি, ফোটন কি তরঙ্গ চলে, কারণ কি ফোটন হলো ফোটন যে তরঙ্গে এসে পড়বে, তাহলে যেহেতু ফোটনের কি আছে, একটা তরঙ্গ আছে, তার মানে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, একটা কম্পাঙ্ক থাকবে, ফোটনের একটা শক্তি থাকে। ফোটনের শক্তি সূত্র কি সমান সমান ই সমান সমান এইচ মিউ বা এইচ মিউ। আচ্ছা, এইচ মিউর জায়গায় আমরা কি লিখতে পারি? এইচ সি বাই ল্যামডা লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা লিখতে পারি। এটা হলো ফোটনের শক্তি। ফোটন একটা তরঙ্গ নিয়ে আমাদের ধাতব পাতের উপর আপতিত হবে। কি হবে? ধাতব পাতের উপরে একটি ফোটন আপতিত হলে এই ধাতব পাতের মধ্যে কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে। কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে। ধাতব পাতের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে দেখে কি এই ধাতব পাত হলো তড়িৎ পরিবাহী। আচ্ছা, তো মানে এখানে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটন এসে যখন একটি ধাতব পাতের উপরে পড়বে, ফোটন মানে কি আলোর কণা, ফোটন ফোটন আলোর কণা, খুবই ভালো কণা, যখন একটি ধাতব পাতের উপরে এসে পড়বে, ধাতব পাত থেকে একটি ইলেকট্রন মুক্ত হবে। কি হবে? একটি ইলেকট্রন মুক্ত হবে। তো যেই শক্তি খরচ হয় এই ইলেকট্রনটা মুক্ত হতে, তাকে বলা হয় কার্যাপেক্ষক। কি বলে তাকে? কার্যাপেক্ষক বলে। তো এটাকে ডাব্লিউ নট দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, বাকি শক্তি দিয়ে সে ইলেকট্রনটা কি হবে? এদিকে গতিশীল হয়ে যাবে। এই ইলেকট্রনটা বাকি শক্তি দিয়ে এখানে কি গতি শক্তি প্রাপ্ত হবে। তাহলে এখানের মধ্যে কি হচ্ছে? এটা হলো আপাতিত শক্তি, ফোটনের আপাতিত শক্তি। কনসেপ্টটা আমরা একটু বুঝি। আপাতিত শক্তি, আপতিত শক্তি ফোটনের, হ্যাঁ, ফোটনের আপতিত শক্তি ইকুয়াল টু একটা শক্তি কি ওই ইলেকট্রনটা মুক্ত হতে খরচ হবে। একটি ধাতব পাতের উপর একটা ফোটন এসে পড়বে, ওই ফোটনের একটা শক্তি এই ধাতব পাত থেকে ইলেকট্রন মুক্ত হতে খরচ হবে, তাকে বলা হয় কার্যাপেক্ষক। তাকে বলা হয় কার্যাপেক্ষক। ওকে, ফাইন। প্লাস আরেকটা শক্তি কি হয়? আর বাকি শক্তি দিয়ে ইলেকট্রনটা গতি শক্তি প্রাপ্ত হয়। কি হয়? গতি শক্তি প্রাপ্ত হয়। আচ্ছা, তাহলে এখন এই আপাতিত শক্তি কি ই দ্বারা ডিফাইন করা হয়? কার্যাপেক্ষক তো আর ডাব্লিউ নট প্লাস গতি শক্তি হইল ইকে। ঠিক আছে? আচ্ছা, সো এখন ই জায়গায় আমরা কি লিখতে পারি? ই জায়গায় আমরা লিখতে পারি ই সমান সমান এইচ মিউ। আচ্ছা, ফাইন, মানে মোট শক্তি।
আর কার্যাপেক্ষকের শাখায় লিখতে পারি ই সমান সমান মিউ নট। এটা কি এফ নট দ্বারা প্রকাশ করা যায়, কি দ্বারা? এফ নট দ্বারা প্রকাশ করা যায়। এফ হইলো কি কম্পাঙ্ক, মিউ মানেও কি কম্পাঙ্ক। অনেকে এফ দ্বারা প্রকাশ করে, অনেকে মিউ দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? আর একই কথা। আর ই কে হইলো গতিশক্তি, এই সর্বোচ্চ গতিশক্তি মানে এই ফোটনের আপতিত শক্তি থেকে কার্যাপেক্ষক বাদ দিয়ে বাকি সব শক্তিটা কি গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে এটাকে আমরা কে ম্যাক্স দিতে পারি, মানে সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্স দ্বারা এটাকে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা এখন দেখো এই যে এইচ মিউ, এটা কি কি লেখা যায়? এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। আচ্ছা আর এটা কি এইচ মিউ এর জায়গায় কি লেখা যায়? এইচ সি বাই ল্যামডা নট। মিউ নট হলো সূচন কম্পাঙ্ক আর ল্যামডা নট হলো সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আর কে ম্যাক্স এর জায়গায় কি লিখতে পারি? হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, মানে সর্বোচ্চ গতিবেগ প্রাপ্ত হবে। তো এই ছিল আমাদের ফর্মুলা, এইটাও আমাদের ফর্মুলা যদি কম্পাঙ্ক দেওয়া থাকে, এইটাও আমাদের ফর্মুলা। মেইন ফর্মুলা হলো এইটা এবং এটা থেকে বাকিগুলো আসছে। এই ডাব্লিউ নট, এই ডাব্লিউ নট হলো কি তোমার কার্যাপেক্ষক, কার্যাপেক্ষক ইজ ইকুয়াল টু এইচ মিউ নট, কি এইচ মিউ নট, অথবা কার্যাপেক্ষক মিউ নটের জায়গায় কি লেখা যায়? এইচ সি বাই ল্যামডা নট। আচ্ছা এখানের মধ্যে বলতে পারো এই যে মিউ নট জিনিসটা কি? মিউ নটটা হলো সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো এই ধাতব পাতের উপর আপতিত হলে একটি ইলেকট্রন জাস্ট মুক্ত হয় আর বাকি শক্তি থাকে না যে গতিশক্তি প্রাপ্ত হবে। মানে একটা ফোটনের আলো এসে এখান থেকে একটা ইলেকট্রনকে মুক্ত করতে যে পরিমাণ শক্তি লাগে, ঠিক আছে, সেটাই হলো কি সূচন কম্পাঙ্ক। সে মুক্ত করার পর তার শক্তি নাই যে সে গতিশক্তি প্রাপ্ত হবে, তাই না? আচ্ছা আর সূচন তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ধাতব পাত থেকে একটি ইলেকট্রন মুক্ত হয় সেটাই হলো সূচন তরঙ্গ দৈর্ঘ্য। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই এটা কি হয়েছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হলো সমানুপাতিক সম্পর্ক, তাই মানে হলো সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো আপতিত হলে একটা ইলেকট্রন মুক্ত হয়। আর ডাব্লিউ হলো কার্যাপেক্ষক, কার্যাপেক্ষক জিনিসটা কি? মানে একটা ইলেকট্রন মুক্ত হইতে সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন হয় সেটাই হলো কি কার্যাপেক্ষক। আচ্ছা এই ছিল আমাদের ফটো ইলেকট্রনিক ক্রিয়ার কনসেপচুয়াল ব্যাপার স্যাপার। আচ্ছা এখানে দেখো এই যে কোশ্চেন আসে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো, এই যে ভিটা বের করো। আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বা শক্তি নির্ণয় করো। এই যে আপাতিত ফোটন কোনটা? এই যে ই, এর কি তরঙ্গ দৈর্ঘ্য মানে এই ল্যামডাটা বের করতে বলে। আচ্ছা কম্পটন ক্রিয়া একটা ব্যাপার আছে, আরেকটা হলো কি কার্যাপেক্ষক, এই যে এটা হলো কি কার্যাপেক্ষক বের করতে বলে। আরেকটা হলো ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটবে কিনা। আচ্ছা শোনো ফটো ইলেকট্রনিক ক্রিয়া কখন ঘটবে? ফটো ইলেকট্রনিক ক্রিয়া কখন ঘটবে? যখন এই যে আপাতিত ফোটনের কম্পাঙ্ক এফ দ্বারা প্রকাশ করে, মিউ দ্বারা প্রকাশ করে। আচ্ছা কম্পাঙ্ক, আচ্ছা এফ দিয়েই দেখাই, একটু হয়তো বা পরিচিত লাগবে, 9 এ দেখছো তো এফ দিয়ে। এই যে কম্পাঙ্ক অথবা তরঙ্গ দৈর্ঘ্য, আপাতিত ফোটনের কম্পাঙ্ক অথবা তরঙ্গ দৈর্ঘ্য যদি সূচন কম্পাঙ্ক, সূচক কম্পাঙ্কের চেয়ে বেশি হয় তাহলেই তো ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটবে। আচ্ছা আরো সহজভাবে বলি, এই যে কার্যাপেক্ষকের যে শক্তি আছে, এই যে ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট, অথবা এ ডাব্লিউ নট সমান সমান এইচ এফ নট, এখানে একটা শক্তি পাবো না কার্যাপেক্ষক। আচ্ছা এই যে আপতিত ফোটনের যে শক্তিটা ই, ই সমান সমান আমরা কি লিখতে পারি? ই সমান সমান এইচ মিউ, অথবা ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। এই যে শক্তিটা, এই শক্তিটা অবশ্যই এর চেয়ে কি হইতে হবে? বেশি হইতে হবে, তখনই ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটবে। ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটবেই মানে একটা ইলেকট্রনকে মুক্ত করবে, মুক্ত করে কি করবে? গতিশীল করবে। এটাকেই বলা হয় কি ফটো ইলেকট্রনিক ক্রিয়া। একটা ফোটন এসে পড়বে, ধাতব পাত থেকে একটা ইলেকট্রন মুক্ত করবে, তারপর ওই ইলেকট্রনটাকে গতিশীল করবে, এই প্রক্রিয়াটিকেই বলা হয় ফটো ইলেকট্রনিক ক্রিয়া। তাহলে ফটো ইলেকট্রনিক ক্রিয়ার ঘটার মেইন শর্তই হলো আপতিত ফোটনের শক্তি বেশি হইতে হবে কার থেকে? কার্যাপেক্ষক থেকে। এটাই হলো তার মেইন শর্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটার মেইন শর্তই হলো আপতিত ফোটনের শক্তি কার্যাপেক্ষক থেকে বেশি হইতে হবে। কার্যাপেক্ষক কি? মানে একটা ইলেকট্রন মুক্ত করতে যে শক্তি লাগে। এখন আপতিত ফোটনের শক্তি যদি মুক্ত করার শক্তির চেয়ে কম হয় তাহলে তো ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটবেই না। তাইলে ইর মানটা অবশ্যই কি ডাব্লিউ এর চেয়ে বেশি হইতে হবে। এটাই হলো ফটো ইলেকট্রনিক ক্রিয়া। আচ্ছা ফটো ইলেকট্রনিক ক্রিয়ার পর আরেকটা কনসেপ্টের নাম হলো এক্স রে। এক্স রে কিভাবে হয়ে থাকে? এই মনে করো একটা হলো পাত, ধাতব পাত, এটার নাম হলো অ্যানোড। এই হলো আরেকটা ধাতব পাত, এটার নাম দিলাম ক্যাথোড। অ্যানোড আর ক্যাথোড। তো অ্যানোডের উপরে কি হয়? ফোটন এসে পড়ে। কি এসে পড়ে? ফোটন এসে পড়ে, ফোটন এসে আপতিত হয়, মানে আলো
আলোর কণা এসে আপতিত হয়, তখনই অ্যানোড থেকে একটা ইলেকট্রন কি হয়, মুক্ত হয়, একটা ইলেকট্রন মুক্ত হয়, একটা ইলেকট্রন মুক্ত হয়। এই ইলেকট্রনটা যে মুক্ত হচ্ছে, ইলেকট্রনটা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে গতিশীল হয়, 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 বুঝতে পারছো? এই যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে গতিশীল হচ্ছে, এই অ্যানোড আর ক্যাথোডের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য থাকে। কি থাকে? একটা বিভব পার্থক্য থাকে। এই বিভব পার্থক্যকে বলা হয় ভি নট, এটাকে বলা হয় ভি নট বা নিবৃত্তি বিভব। কি বলে? নিবৃত্তি, নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভব, বিভব, নিবৃত্তি বিভব, ঠিক আছে? এটাকে ভি নট দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এই যে ইলেকট্রনটা মুক্ত হচ্ছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে সে গেছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে সে গেছে, তাহলে সে এখানে একটা গতিশক্তি প্রাপ্ত হয়েছে না? ওই গতিশক্তিকে আমরা কেএমএক্স দ্বারা প্রকাশ করতে পারি। কি প্রকাশ করতে পারি? কেএমএক্স দ্বারা প্রকাশ করতে পারি। এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাওয়ার সময় সে যে গতিশক্তিটা প্রাপ্ত হয়েছে এক্স এর ক্ষেত্রে, এই কেএমএক্স ইজ ইকুয়াল টু ই ভি নট। কি হয়? ই ভি নট। ই হলো ইলেকট্রনের চার্জ, ভি নট হলো নিবৃত্তি বিভব। তাহলে কেএমএক্স ইজ ইকুয়াল টু ই ভি নট, কেএমএক্স ইজ ইকুয়াল টু ই ভি নট, মানে একটা ইলেকট্রন আপতিত হয়েছে, এই ফোটন আপতিত হয়েছে, একটা ইলেকট্রন মুক্ত হয়েছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, ইলেকট্রনটা গতিশীল হয়েছে, খুব স্পিডে যে হিট করছে, এই যে হিট করছে সে যে গতিশক্তি প্রাপ্ত হয়েছে, এই গতিশক্তি ইজ ইকুয়াল টু ই ভি নট। ই হলো ইলেকট্রনের চার্জ, এটার মান কত? 1.6 ইন্টু 10⁻⁹ ঠিক আছে? আর ভি নট তো আমরা নিবৃত্তি বিভব, এটা দিয়ে দিবে, ঠিক আছে, কোশ্চেনের মধ্যে দিয়ে দিবে। আর কেএমএক্স হলো গতিশক্তি। তাহলে এখন দেখো এখান থেকে একটা ফর্মুলা আমরা দাঁড় করাইতে পারি। কেএমএক্স ইজ ইকুয়াল টু যদি ই ভি নট হয়, কেএমএক্স ইজ ইকুয়াল টু কি আবার হাফ এম ভি স্কোয়ার না? হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার দাও, মানে গতিশক্তি। আর তাহলে ইভি নট, এখান থেকে তুমি গতি বেগটা বের করতে পারো, ইলেকট্রনের কি গতি বেগটাও চাইলে বের করতে পারো। তাহলে 2 ইভি নট ডিভাইডেড বাই এম, রুট করে দিলাম, তাহলে ইলেকট্রনের গতি বেগটা বের হয়ে গেল। তো আমরা এক্স রে থেকে এই যে গতি বেগ বের করতে পারলে, নিবৃত্তি বিভব দেওয়া থাকলে, আর এই এমটা কি? এমটা অবশ্যই কার ভর? ইলেকট্রনের ভর। এই এমটা অবশ্যই কি? ইলেকট্রনের ভর। কিসের ভর? ইলেকট্রনের ভর। তো ইলেকট্রনের ভর তো আমরা জানি, তাই না? ইলেকট্রনের ভর আমাদের জানা আছে না? কত সেটা? 9.11 into 10⁻⁻31 kg, 9.11 into 10⁻⁻31 kg, এটা কার ভর? ইলেকট্রনের ভর। এরপর কম্পটন ক্রিয়া, কম্পটন ক্রিয়াটাকে আমরা একটু সহজভাবে আলোচনা করার চেষ্টা করি। এইটা মনে করো একটা ইলেকট্রন, ইলেকট্রনের ভর হলো কত? 9.11 into 10⁻⁻31 kg, এটা হলো কি? একটা ইলেকট্রন। একটা ফোটন এসে তাকে কি করবে? হিট করবে। একটা ফোটন এসে তাকে কি করবে? হিট করবে। এটা হলো আপতিত ফোটন। কি? আপতিত, আপতিত ফোটন, আপতিত ফোটন, খুবই ভালো কথা, আপতিত ফোটন। ওকে, এখন আপতিত ফোটনের যে শক্তি ই সমান সমান এইচ মিউ বা এইচ এফ, তোমরা যেটাই দাও একই কথা, এফ দিয়ে প্রকাশ করে যাও এবার। তাহলে কি হয়? এর শক্তি কি থাকে? এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। ওকে ফাইন। এখন এখানে এটা হলো কি? এক্স অক্ষ। আচ্ছা, এখন এই যে আপতিত ফোটন এসে এই ইলেকট্রনটাকে কি করছে? হিট করছে। তারপরে এই ফোটনটা এইদিকে কি হয়ে যাবে? বিক্ষিপ্ত হয়ে যাবে। এটা হবে কি? বিক্ষিপ্ত ফোটন। এটা কি হয়ে যাবে? বিক্ষিপ্ত ফোটন, বিক্ষিপ্ত ফোটন, হ্যাঁ, বিক্ষিপ্ত ফোটন। ওকে ফাইন। আর বাকি এই যে ইলেকট্রনটা এদিকে চলে যাবে, এটা হলো বিক্ষিপ্ত ইলেকট্রন, বিক্ষিপ্ত ইলেকট্রন, বিক্ষিপ্ত ইলেকট্রন। ওকে ফাইন। আচ্ছা, তো এতটুকু বুঝলে এই অঙ্কখানের হয়ে যায়। তাহলে এখন দেখো এক্স অক্ষের সাথে বিক্ষিপ্ত ফোটন একটা কোণ উৎপন্ন করছে, সেটা হলো কি? সেটা কোণ উৎপন্ন করছে। এটাই হলো কম্পটন ক্রিয়ার কনসেপ্ট। কি হয়? একটা ইলেকট্রনকে একটা ফোটন এসে ধাক্কা দেয়, তারপর ফোটনটা এদিকে বিক্ষিপ্ত হয়ে যায়, আর সরি ইলেকট্রনটা এদিকে বিক্ষিপ্ত হয়ে যায়, ফোটনটা এদিকে বিক্ষিপ্ত হয়ে যায়। তাহলে ফোটন এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করলো, সে এই কোণটাকে বলা হয় থিটা কোণ। আচ্ছা, তাহলে কম্পটন ক্রিয়ার কনসেপ্টটা কি? দেখো এই যে আপতিত ফোটনের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে না? আচ্ছা, বিক্ষিপ্ত ফোটন, বিক্ষিপ্ত ফোটনের মনে করো এই যে বিক্ষিপ্ত ফোটন, এখানে ধাক্কার ফলে একটা শক্তি ইলেকট্রনের দিকে চলে গেছে, বাকি শক্তি দিয়ে ইলেকট্রনটা কি বিক্ষিপ্ত হয়ে গেছে না? তাহলে বিক্ষিপ্ত ফোটনের শক্তি হবে ই প্রাইম, যেহেতু এখানে কি হয়েছে? একটা শক্তি খরচ হয়েছে। এই শক্তিটা যদি হয় 10 জুল, এই শক্তিটা হইলো মনে করো কি 7 জুল, মানে শক্তিটা একটু কমে গেছে। তাহলে শক্তি কমে গেলে কি হবে? ই সমান সমান এইচ এফ প্রাইম, মানে কম্পাঙ্কটাও কমে যাবে। অথবা কি হবে? ই সমান সমান এইচ সি বাই ল্যামডা প্রাইম, মানে তরঙ্গ দৈর্ঘ্যটাও কি হবে? চেঞ্জ হবে। এখন দেখো শক্তি কমে গেছে, তার মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। কম্পটন ক্রিয়া হলো এই যে ল্যামডা প্রাইম আর এই যে ল্যামডার যে পার্থক্য, এটাই হলো কম্পটন ক্রিয়া কনসেপ্ট। মানে ল্যামডা প্রাইম মাইনাস এ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম নট সি 1 মাইনাস এর কস থেটা, এটাই হলো কম্পটন ক্রিয়ার
ফর্মুলা। এটাই কি কম্পিউটন ক্রিয়ার ফর্মুলা। ল্যামডা প্রাইম মাইনাসের ল্যামডা প্রাইম হলো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা হলো আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এইচ এর মান কত 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল। ঠিক আছে। আচ্ছা, সি আলোর বেগ, এম তো ইলেকট্রনের ভর, আর এভরিথিং আমরা জানি। এটাই ছিল আমাদের কম্পিউটন ক্রিয়া। এবং এই যে শেষ। তারপরে আরেকটা জিনিস আছে, ছোট্ট একটা জিনিস, সেটা হলো এমসিকিউ তে আছে, সেটা হলো যে কি ড্রি বগলি তরঙ্গ দৈর্ঘ্য। কি ড্রি বগলি তরঙ্গ দৈর্ঘ্য? কি ড্রি বগলি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ড্রি বগলি। তো ড্রি বগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। পি হইলো ভরবেগ, তাহলে এটাকে কি লেখা যায়? এইচ বাই এম ভি, তাই না? আচ্ছা, তাহলে এখন আরেকটা জিনিস আছে, গতিশক্তির সাথে ভরবেগের একটা ফর্মুলা আছে, 9 আমরা শিখছিলাম, ই পি স্কয়ার বাই 2m, পি স্কয়ার বাই 2m। তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2m ই কে। তাহলে রুট চলে আসে, তাহলে এখানে এই জায়গাটা আবার বসাইতে পারি, h বাই রুট ওভার 2m ই কে। শেষ। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা এমসিকিউ তে দ্বি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। এমটা হলো ওই কণার ভর, আর ই হলো শক্তি। আচ্ছা, অনেক সময় বলে থাকে যে গতি শক্তি হলো 1 ইলেকট্রন ভোল্ট, মানে 1 ইভি। এটাকে ইভি থেকে জুলে কিভাবে নিব? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ করলে এটা জুল এককে চলে যাবে, ইভি থেকে জুল এককে চলে যাবে। অনেক সময় বলে 1 ইএমভি মানে মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। কথাটা কি বুঝতে পারছো? এই ছিল কিছু কনভার্সন। আরেকটা জিনিস আছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এটা অনুধাবনে আসে। হাইজেনবার্গের অনিশ্চয় নীতি এগুলো অনুধাবনের জন্য, এগুলা ম্যাথমেটিক্যালের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, এগুলো আসেও না ম্যাথমেটিক্যালে। তো এই ছিল আমাদের ফুল টোটাল কনসেপ্ট। এখন আমরা স্পেশাল ম্যাথের মাধ্যমে এই অধ্যায়টাকে এই অংশটাকে ক্লিয়ার করব। স্পেশাল উদ্দীপকের মাধ্যমে এই ফটো ইলেকট্রনিক ক্রিয়ার ম্যাথগুলো এখন দেখব। উদ্দীপকটা কি? কোন ধাতুর উপর 2500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো। তার মানে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য কত? 2500 অ্যাংস্ট্রম। মানে 2500 অ্যাংস্ট্রম থেকে মিটারে নিতে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দ্বারা গুণ করব, 2500 অ্যাংস্ট্রম। আচ্ছা, ধাতুর কার্যাপেক্ষক দিয়ে দিছে, মানে ডাব্লিউ নট এর মান দিয়ে দিছে কত? 2.3 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে গেলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ করব, জুল এককে চলে গেল। ঠিক আছে। এক নাম্বার কোশ্চেন কি বলছে? ধাতুর সূচন কম্পাঙ্ক নির্ণয় করো। কোন একটা কোশ্চেন হলো এটা। তাহলে এখানে সূচন কম্পাঙ্ক ল্যামডা ইকুয়াল টু কি হবে? এইচ মিউ নট। তোমরা এফ নটও দিতে পারতা, এই মিউ নটটাই আমাকে বের করতে বলছে। তাহলে মিউ নট ইকুয়াল টু কি হবে? মিউ নট ইকুয়াল টু ডাব্লিউ নট বাই এইচ। ডাব্লিউ এর মান এই যে দেওয়া আছে, এইচ এর মান হলো আমরা জানি, এইচ এর মান কত? 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এটা ছিল আমাদের ল্যামডার মান। তো এখানে আমরা সূত্র বসায় দাও, আমাদের কি বের হয়ে যাবে? সূচন কম্পাঙ্ক বের হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন কি বলছে? যে ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। কোন ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য? সূচন তরঙ্গ দৈর্ঘ্য সূত্র কি? এইচ সি বাই ল্যামডা নট। তাহলে এখানে ল্যামডা নটটা চাইছে, তাহলে কি হবে? ল্যামডা নট ইজ ইকুয়াল টু এইচ সি বাই ডাব্লিউ নট বসায় দাও। শেষ, আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের হয়ে গেল। চলো 3 নম্বর কোশ্চেনটা সলভ করি। কি বলছে? নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলছে। কি বলছে? সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো সর্বোচ্চ বেগ নির্ণয় কিভাবে করব? ফটো ইলেকট্রনিক ক্রিয়ার কনসেপ্টটাকে দেখি। ফটো ইলেকট্রনিক ক্রিয়ার কনসেপ্ট ছিল ই সমান সমান কার্যাপেক্ষক প্লাস কি গতিশক্তি, মানে ইকে ম্যাক্স। সো এখান থেকে গতি বেগটা বের করতে বলছে। হ্যাঁ, গতি বেগ। তাহলে ই সমান সমান আমরা কি পাইছি? এই যে 2500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হয়েছে, তো এখান থেকে তো ই পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে ই কে ম্যাক্সটা বের করে ফেলতে পারি। ই কে ম্যাক্স থেকেই আমাদের তাহলে কি হবে? ই থেকে ডাব্লিউ নটটা বিয়োগ করলাম, কে ম্যাক্স এর জায়গায় কি লিখতে পারবো? যেহেতু গতি বেগ চাইছে, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। ওকে ফাইন। আর এখানে ই মাইনাসের ডাব্লিউ নট, আমার লাগবে কি? গতি বেগটা লাগবে, তাহলে আমার লাগবে ভি ম্যাক্সটা লাগবে, তাই না? ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি হবে? আচ্ছা, আলটিমেটলি এটা আমাদের ই মাইনাসের ডাব্লিউ নট, ই জায়গায় আমরা কি লিখতে পারি? যেহেতু এইচ সি বাই ল্যামডা লিখতে পারবো। ডাব্লিউ নটের মান তো আমাদের ডিরেক্টলি দেওয়া আছে, ফাইন, ইনটু 2টা গুণ হবে ডিভাইডেড বাই এম। এম হলো ওই ইলেকট্রনের ভর, এমটা কি? ইলেকট্রনের ভর। এম হলো
9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। সো এখান থেকে আমরা কি পেয়ে যাব, এমটা পেয়ে যাব। কি পেয়ে যাব, এমটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমাদের সবকিছু দেওয়া আছে, আমাদের এভরিথিং দেওয়া আছে, ডাব্লিউ নট দেওয়া আছে, এইচ দেওয়া আছে, সি জানি, ডাব্লিউ হলো এই যে ল্যামডা নট এটা জানি, ক্যালকুলেট করে জাস্ট গতিবেগটা বের করব। এই ছিল 3 নাম্বার কোশ্চেনের সমাধান। চলে আসো 4 নাম্বার কোশ্চেনের সমাধানে। 4 কি বলছে একটু দেখি আমরা, যে ধাতুর উপর এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হতে ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটবে কিনা। ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটার একটাই শর্ত ছিল যে আপতিত ইলেকট্রনের শক্তি কার্যাপেক্ষক থেকে বেশি হইতে হবে। তাহলে এখন কার্যাপেক্ষকের শক্তি আমাদের এখানে অলরেডি দেওয়া আছে, তাহলে এত তরঙ্গ দৈর্ঘ্যের শক্তিটা বের করে ফেলি। আমরা কি জানি, ই সমান সমান এইচ মিউ অথবা এইচ সি বাই ল্যামডা। এখানে দেখো আমাদেরকে বলছে এই শক্তিটাই তোমরা বের করো। এইচ এর মান আমরা জানি, সি এর মান আলোর বেগ জানি, ল্যামডার মান কত বলতে দিচ্ছে 5897 ইন্টু 10⁻10 এটা ক্যালকুলেট করে যে শক্তিটা আসবে সেটা যদি কার্যাপেক্ষকের চেয়ে বেশি হয় তাহলে ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটবে, আদারওয়াইজ ঘটবে না। 5 নাম্বার কোশ্চেন দেখি কি বলছে, যে ধাতুর উপর পর্যায়ক্রমে এত এবং এত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য ফেলা হলো, উভয় ক্ষেত্রে ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটবে কিনা। একই কথা, আবার E1 ইকুয়াল টু কি হবে, hc বাই ল্যামডা 1। ল্যামডা 1 কত এখানে, 4 ইন্টু 10⁻⁻7 মিটার একবার ফালাবা। E2 আবার সেম, hc বাই ল্যামডা 2, hc বাই ল্যামডা 2, hc বাই ল্যামডা 2। এখানে ল্যামডা 2 কত হবে, 7.8 ইন্টু 10⁻⁷। দেখবা যে E1 এর শক্তি আর E2 এর শক্তি কোনটা কোনটা কার্যাপেক্ষকের চেয়ে বেশি, যেটা বেশি সেই ক্ষেত্রে ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটবে। ঠিক আছে, এই ছিল 5 এর সমাধান। তারপর দেখো 6, একটি নির্দিষ্ট মানের চেয়ে কম কম্পাঙ্কের আলো ধাতুর উপর পড়লে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয় না, বিশ্লেষণ করো। এটা হলো একটা বিশ্লেষণ, ওই যে সূচন কম্পাঙ্ক ছাড়া সূচন কম্পাঙ্কের সংজ্ঞাটা লিখতে হবে। বিশ্লেষণ করো, এটা আসলে ম্যাথমেটিক্যালিও দেখা দেওয়া যায়। কিভাবে দেখাবা, আগে কি করবা, সূচন কম্পাঙ্কটা বের করবা। কি করবা, সূচন কম্পাঙ্ক বের করবা। ডাব্লিউ নট তো জানি, ডাব্লিউ নট সমান সমান কি হবে, এইচ মিউ নট, এটা এফ নট দ্বারা প্রকাশ করা যায়। তাহলে মিউ নটটা বের করবা, মিউ নটটা হলো কি, ডাব্লিউ নট বাই এইচ। তো এই কম্পাঙ্কের যে কম কম্পাঙ্কের আলো আপতিত হতে ওইখান থেকে মানে কম্পাঙ্ক আপতিত হলে ধাতব পাত হতে, এই ধাতব পাত হতে কি হবে না, একটা ইলেকট্রন মুক্তই হবে না। একটা ইলেকট্রন যদি মুক্ত না হয় তাহলে ফটো ইলেকট্রনিক ক্রিয়া ঘটবে কিভাবে, এটাই কি কি বলছে, ব্যাখ্যা আকারে লিখতে বলছে। তো সূচন কম্পাঙ্ক বের করে তারপর একটা বিশ্লেষণ লিখে দিবা, যে যেহেতু সূচন কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কের আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হতে পারে না, তো সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের আলো আপতিত হবে, এই ব্যাখ্যাটা লিখে দিবা। 7 নম্বর কোশ্চেনে কি বলতে, আপতিত ফোটনের কম্পাঙ্ক বনাম গতিশক্তির লেখচিত্র অঙ্কন পূর্বক কম্পাঙ্কটি অক্ষকে ছেদ করার কারণ ব্যাখ্যা করো। তুমি সূচন কম্পাঙ্ক পাইছো না, যে 7 নম্বর কোশ্চেনে কি সূচন কম্পাঙ্ক পাইলা, w সমান সমান h মিউ নট। তাহলে মিউ নট ইজ ইকুয়াল টু কি লেখা যায়, w নট বাই h। তো এখান থেকে একটা সূচন কম্পাঙ্কের মান পাইছো। তারপরে কি দেখো, গতিশক্তি অঙ্কন পূর্বক এখন আমি একটা লেখচিত্র অঙ্কন করব। কি করব, এটা x অক্ষ আর এটা কি y অক্ষ। ঠিক আছে, এটা হলো y অক্ষে কি আছে, গতিশক্তি আছে, আর x অক্ষে কি আছে, সূচন কম্পাঙ্ক আছে। দেখো এই একটা নির্দিষ্ট কম্পাঙ্কে, এটাই হলো কি সূচন কম্পাঙ্ক, হ্যাঁ না, এখানে কম্পাঙ্ক নট সূচন কম্পাঙ্ক, এদিকে আমি কম্পাঙ্ক দিয়ে দিলাম, কম্পাঙ্ক। হ্যাঁ, কম্পাঙ্ক। তো এই যে ডিফারেন্ট টাইপের কিছু কোশ্চেন আসে, তোমরা মনে করো তখন আর কমন পড়ে নাই, এইটা খুব মজার একটা কোশ্চেন, কম্পাঙ্ক। আচ্ছা, তো এখানে এতটুকু হলো সূচন কম্পাঙ্ক, মানে এর চেয়ে কম কম্পাঙ্কের, এটা হলো ডাব্লিউ মিউ নট আর কি, এর চেয়ে কম কম্পাঙ্কের আলো আপতিত হইলে তো গতিশক্তি হবেই না। তারপর যত কম্পাঙ্ক বাড়তেছে গতিশক্তি বাড়তেছে, যত কম্পাঙ্ক বাড়তেছে গতিশক্তি বাড়তেছে, কম্পাঙ্ক বাড়তেছে গতিশক্তি বাড়তেছে। এই পয়েন্টে কম্পাঙ্ক বাড়ছে গতিশক্তি বাড়ছে, এই পয়েন্টে কম্পাঙ্ক আরো বাড়ছে গতিশক্তিও বাড়ছে, এই পয়েন্টে কম্পাঙ্ক আরো বাড়ছে গতিশক্তি বাড়ছে। জাস্ট এই লেখচিত্রটা দিয়ে দিবা এবং একটু ব্যাখ্যা লিখে দিবা যে সূচন কম্পাঙ্ক যে যত কম্পাঙ্ক বাড়তে থাকবে ইলেকট্রনের গতিশক্তি তত বাড়তে থাকবে, এটাই লিখতে বলছে। এই ছিল 7 নম্বরের সমাধান।